শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। কি ঘটেছিল শেখ হাসিনা দেশ ছাড়ার ঠিক কয়েক ঘন্টা আগ মুহূর্তে? কি ঘটতে যাচ্ছিল এই বাংলাদেশে? কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী হতে যাচ্ছিল এই বাংলাদেশে? কিন্তু উপর আল্লাহর রহমতে সেগুলোই কিছু হয়নি। শেখ হাসিনা নাকি আদেশ দিয়েছিলেন সেনাবাহিনীকে মাঠে এই ছাত্র আন্দোলন ঠেকানোর জন্যে, কিন্তু সেনাবাহিনী রাজি হয়নি। তারপরে শেখ হাসিনা বলেছিল যে আমাকে 2 দিন টাইম দেওয়া হোক, আমার নেতাকর্মীরা যেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তখন সেনাবাহিনী বলেছিল, না, আপনি শুধু 45 মিনিট টাইম পাবেন, কারণ সারা বাংলাদেশের সকল জনতা এই গণভবনের দিকে আসতেছে। এরকম আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল ঠিক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগ মুহূর্তে। এই বিষয়ে ভোরের কাগজ একটা নিউজ প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দেশ জুড়ে চলমান বিক্ষোভের চাপ এতটাই তীব্র ছিল যে তার ঢেউ আর তিনি সামলাতে পারেনি। এক সময়ের গণতন্ত্রের নেত্রীকে যে সময়ের ব্যবধানে এইভাবে স্বৈরা শাসকের অপবাদ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, সেটা অনেকেই ধারণা করতে পারেনি। গত সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো নেতা এইভাবে দেশ ছাড়তে বাধ্য হননি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিনি সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই নিতে পেরেছেন। আর কয়েক ঘন্টা দেরি হলে তিনি হয়তো দেশ ছাড়তে পারতেন না, এমনকি তিনি হয়তো গণভবন থেকেও বের হতে পারতেন না। কারণ তিনি দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে গণভবনে সাধারণ মানুষের স্রোত দেখা যায়। সেই সময় লাখ লাখ মানুষ গণভবনের ভিতর প্রবেশ করে। এর আগে গত রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে অন্তত 90 জন নিহত হন, অসংখ্য পুলিশ সদস্য নিহত হন। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটছে, কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ। তিনি ধারণা করেছিলেন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ধারণা দেন এটি আর সামাল দেয়া যাবে না। তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন। শেখ হাসিনা ছেলে সজীব জয় বিবিসিকে বলেন, রবিবার থেকেই তার মা পদত্যাগের কথা চিন্তা করছিল। এটা চরম একটা মিথ্যা কথা। এই যে জয় কথা বলছে, এটা চরমভাবে মিথ্যা কথা। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন, শেখ হাসিনা কখন পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবল জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। পুরো বিষয়টি করা হয় বেশ গোপনে। বেলা 11টার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে যান। সময় স্বল্পতায় সড়কপথে না গিয়ে হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান। সেখানে আগে থেকেই বিমান বাহিনীর একটি C-130 হারকুলিস বিমান অপেক্ষা করছিল। জয় জানান, ঢাকা থেকে শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছান। এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লি পৌঁছান। এই সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তাদের সঙ্গে ছিলেন। অন্য একটি সূত্র বলেছে, ঢাকা থেকে তাদের বহনকারী বিমানটি সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্ট হয়েছে, শেখ হাসিনা তার হাতে 2টি সিদ্ধান্ত রেখেছিলেন। দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারেও প্রস্তুতি ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা চাননি দেশ জুড়ে আরও হতাহতের ঘটনা ঘটুক। রবিবার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক ও কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন, যা পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার সকাল থেকে গণভবনমুখী সব রাস্তায়
অনেক দূর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা যায় শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে ঢুকতে পারে সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়। এদিন বেলা 11টার দিকে কিছু সময়ের জন্য দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যেন কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকেই ইন্টারনেট সংযোগ পুনরায় সচল করা হয়। আগের দিন সকালেও শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে গণভবনে বৈঠক করেন। এদিন রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কারফিউ বলবৎ রাখতে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের উপরে গুলি চালাবে না। সেনাপ্রধান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান দেশ জুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। তিনি বলেন শেখ হাসিনার প্রতি সেনাবাহিনী আর সমর্থন ছিল না। বিষয়টি তখন একেবারেই পরিষ্কার হয়ে যায়। তবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইনের বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেয়া বার্তার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনেক কিছুই আপনারা জানতে পারলেন দর্শক বন্ধুরা, অনেক অজানা ঘটনাও আপনারা জানতে পারলেন। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।